না, ফ্রান্স আজকে চোখ ধাঁধানো মন ভোলানো ফুটবল খেলেনি। নকআউট পর্বের প্রথম রাউন্ডে সুইডেনের বিপক্ষে ফ্রান্সের ফুটবল দেখে যেমন বিস্ময়ে সবাই হতবাক হয়ে গিয়েছিলাম, একেবারে চোয়াল ঝুলে পড়ার মতো অবস্থা হয়েছিল, আজকের রাউন্ড অফ 16-এর ম্যাচটা দেখে তা হয়নি। বরং প্যারাগুয়ে ভালোই লড়াই করেছে, কিন্তু ফ্রান্সও একটা প্রফেশনাল পারফরমেন্স দিয়ে ঠিকই জয়টা আদায় করে নিয়েছে, কোনো অঘটন ঘটতে দেয়নি। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালের টিকিটটা ফ্রান্স নিশ্চিত করে ফেলল, যেইখানে তারা খেলবে মরক্কোর বিপক্ষে। ফ্রান্স ভার্সেস মরক্কো 2022 বিশ্বকাপের সেমিফাইনালের রিম্যাচ, যেই ম্যাচটাতে ফ্রান্স জিতে ফাইনালে উঠেছিল। এইবার কি কোয়ার্টার ফাইনালে মরক্কো, দ্য অ্যাটলাস লায়ন, তারা কি প্রতিশোধ নিতে পারবে, নাকি ফ্রান্স তাদের জয়যাত্রা অব্যাহত রেখে তৃতীয় বিশ্বকাপ জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে? যাক, সেটা তো পরের ব্যাপার। কিন্তু এই ম্যাচটাতে রাউন্ড অফ 16-এ প্যারাগুয়ের সঙ্গে ফ্রান্সের যে লড়াইটা হলো, সেই লড়াইটা আসলে তো বেসিক্যালি এটা হওয়া উচিত ছিল, হওয়ার কথা ছিল, উচিত তো আর বলে কিছু নাই, কথা ছিল ফ্রান্স ভার্সেস জার্মানি। এই দুইটা দল যদি নিজেদের গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে রাউন্ড অফ 16-এ দেখা হয়ে যাবে। এইটা এই বিশ্বকাপের প্রথম মহারণ হবে, প্রথম সবচেয়ে পরাশক্তি দলগুলোর ক্ল্যাশ হবে নকআউট পর্বে। এইটা তো ধরেন বিশ্বকাপ ড্রয়ের পর থেকে নিশ্চিত ছিল, এবং দুইটা দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু জার্মানি নকআউট পর্বের শুরুতেই হেরে গেছে প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে, যেই কারণে ফ্রান্স ভার্সেস জার্মানি না হয়ে সেটা ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে ম্যাচটা হলো। এবং প্যারাগুয়ে যে জার্মানিকে হারিয়ে দিয়েছে, তারা ফ্রান্সকেও যথেষ্ট প্যারা দিয়েছে, কেননা তারা গোল কনসিড করছিল না, কিছুতেই না। আমার অবশ্য খেলা দেখে কোনো সময় আমি এটা সেন্স করি নাই যে ফ্রান্স খুব টেনশনে পড়ে গিয়েছে, বা তাদের মনে হচ্ছে যে তারা বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে, বা ধরেন প্যারাগুয়ে অল অফ এ সাডেন একটা গোল দিয়ে দিলে ফ্রান্স কি করবে। পুরোটা সময় জুড়ে মনে হয়েছে যে জাস্ট ম্যাটার অফ টাইম ফ্রান্সের গোল পাওয়াটা, কিন্তু সেই টাইমটাই তো আসছিল না। প্রথমার্ধ পুরোটা শেষ হয়ে যায়, ফ্রান্স কোনো গোল পায় না। সেকেন্ড হাফেরও ধরেন হচ্ছে গিয়ে ওই প্রথম যে 20 মিনিট চলে গেল, ফ্রান্সের কোনো গোল নাই। কোচ দিদিয়ের দেশম এই জায়গাটাতে চেঞ্জ করলেন। আগের ম্যাচটা তো সুইডেনের বিপক্ষে ফ্রান্স যেমন ফুটবলটা খেলেছে, এবং তাদের ওই ফ্রন্ট ফোর যেই ফুটবলটা খেলেছে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, উসমান ডেম্বেলে এবং ব্রাডলি বারকোলা, তাদেরকে তো ওই কাহাই মাজেক, ফ্রান্সের যে ম্যাজিক স্কোয়ার, ম্যাজিক কোয়াট্রেট, যে তাদের ফ্রেঞ্চ ফুটবলে 80s-এর সেই প্লাতিনি, জিরেস, তিগানা এবং ফের্নান্দেস, তাদের সঙ্গে পর্যন্ত তুলনা হচ্ছিল। কিন্তু এই ম্যাচটাতে ঠিক তারা ওইভাবে আসলে টিক করছিল না, হয়ে উঠছিল না। ফ্রান্স ধরেন প্রথম হাফে তো কয়েকটা শুধুমাত্র দূরপাল্লার শটের বাইরে র্যাবিও দিয়ে একটা শট নিয়েছেন, কোণে শট নিয়েছেন, এর বাইরে আসলে খুব একটা অ্যাটাক করতেই পারে নাই, ওপেন করতে পারে নাই প্যারাগুয়ের এই ভীষণ রকম জমাট ডিফেন্স লাইনকে। সো সেকেন্ড হাফে কোচ ওইখানটাতে চেঞ্জ করলেন, চেঞ্জটা প্রত্যাশিত, ডেজায়ার ডোয়েকে পাঠিয়েছেন, এবং ডেজায়ার ডোয়ের একটা মেজি অ্যান্ড ম্যাজিক্যাল রান কিন্তু ফ্রান্সকে পেনাল্টিটা এনে দেয়, যেইটা তিনি হচ্ছে গিয়ে লেফট সাইডে বলটা ধরে 4জন প্যারাগুয়ের ডিফেন্ডারের মাঝখান দিয়ে ওইরকম কুইক ফিটে, দুর্দান্ত টেকনিক্যাল এবিলিটি ছাড়া এটা বের হয়ে যাওয়াটা সম্ভব না। বের হননি, বের হয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এই মানব দঙ্গলের ভেতর দিয়ে, এবং অবভিয়াসলি তাকে মারা ছাড়া থামানোর কোনো উপায় নেই। রেফারি সামহাও রাদার এই ইনসিডেন্টটা আসলে ওভারলুক করলেন, কিন্তু তাকে ওই ভিআরে আবারও পুরো ঘটনাটা দেখার যখন আমন্ত্রণ জানানো হলো, সেইখানে অবশ্য তিনি খুব একটা টাইম নেন নাই, এই 2-1 দেখেই তিনি এটা পেনাল্টির ডিসিশন দিয়ে দিয়েছেন, এবং আমার কাছে মনে হচ্ছে এটা রাইট ডিসিশন। ইন্টারেস্টিংলি ফ্রান্স এইবার ওয়ার্ল্ড কাপে এরকম দুর্দান্ত অ্যাটাকিং ফুটবল খেলছে, তাদের ফ্রন্ট ফোরের কথা এরকমভাবে বলা হচ্ছে। এই ওয়ার্ল্ড কাপের 5th ম্যাচে এসে ফ্রান্স প্রথম পেনাল্টি পেল, এবং সেই পেনাল্টিটা নিতে আসলেন কে? কিলিয়ান এমবাপ্পে, যার ওয়ার্ল্ড কাপে লাস্ট পেনাল্টি হচ্ছে গত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে, যেইখানটাতে ওই 90+20 120 মিনিটের মধ্যে তার 2টা পেনাল্টি রয়েছে, আর টাই ব্রেকারে আরও একটা পেনাল্টি রয়েছে। সবগুলোই তিনি জালে বল জড়িয়েছিলেন, এবং এইবারও যখন তিনি বলটা নিলেন পেনাল্টি করার জন্য, আসলে দেমবেলে নিয়ে রাখছিলেন, এটা একটু হাইড করছিলেন, ওই সময় মাইন্ড গেম চলছিল, এটা তো হয়ই। পরে ফাইনালি দেমবেলের কাছ থেকে বলটা নিয়ে কিলিয়ান এমবাপ্পে সুন্দর করে তিনি গোলকিপারের বাম পাশ দিয়ে তাকে রং সাইডে ফেলে সুন্দর করে বলটাকে জালে জড়িয়ে দিলেন। আসলে এটা কোনো সময়ই ডাউটে ছিল না যে এমবাপ্পে পেনাল্টিটা মিস করতে পারে কিনা। ইনফ্যাক্ট আপনি যদি বলেন যে এরপরেও প্যারাগুয়ের তো আসলে এটাকে যেতেই হবে, এছাড়া তো তাদের কোনো অপশন নাই,
কেননা নইলে তো বিশ্বকাপ থেকে তাদের বিদায় হয়ে যাবে। সেই চেষ্টাটা তারা কিছুটা করেছে। খুব যে সাফল্য পেয়েছে বা পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তা না। বরং এক্সট্রা টাইমে ওই সময় এমবাপ্পের আরো একটা গোল হয়ে যাওয়াটা উচিত ছিল। কেননা ২ বার তার গোলকিপার তার নিশ্চিত গোল ঠেকিয়েছেন। প্রথমত হচ্ছে গিয়ে ওই যে পায়ে মানে ওই এমবাপ্পের একটা শট যেটা সেটা হচ্ছে গোলকিপার ডান পাশে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়েছেন। ইনফ্যাক্ট ফিরতি বলটাতেও এমবাপ্পের প্রচেষ্টাটা তিনি রুখে দিয়েছেন। ফলে কিলিয়ান এমবাপ্পের এইখানটাতে তার একমাত্র গোলেই ফ্রান্স জিতে গেল। কিন্তু সেই গোলটারও অনেক রকম সিগনিফিকেন্স তো রয়েছেই। এখন এই সময় তো সেটা আসলে থাকেই। এমবাপ্পের সব গোলেই সেই জিনিসটা মোটামুটি থেকে যাচ্ছে। লিওনেল মেসির সাথে একটা তুলনার জায়গায় চলে আসছে। কেননা লিওনেল মেসি এই ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ গোলদাতার সেই গোল্ডেন বুটের রেসটা লিড করছিলেন ৭ গোল নিয়ে। কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে গোল করে তারও ৭ নাম্বার গোল হয়ে গেল। মেসি আগের দিন যেমন ২টা ভিন্ন ওয়ার্ল্ড কাপে অন্ততপক্ষে ৭ গোল করা প্রথম ফুটবলার হয়েছেন, কিলিয়ান এমবাপ্পে আজকের ৭ম গোল করে তিনিও মেসির পরে ওই জায়গাটাতে চলে গেলেন। ইনফ্যাক্ট এই ওয়ার্ল্ড কাপে কিলিয়ান এমবাপ্পে হয়তোবা মেসিকেও ছাড়িয়ে যাবেন এই দিক থেকে। কেননা পরপর ভিন্ন ২টা ওয়ার্ল্ড কাপে অন্ততপক্ষে ৮ গোল করা প্রথম ফুটবলার কিলিয়ান এমবাপ্পে হয়ে যেতে পারেন। সেটা তো আর মেসি ছুঁতে পারবেন না এই ওয়ার্ল্ড কাপে। কেননা গত ওয়ার্ল্ড কাপে এমবাপ্পের ৮ গোল ছিল, মেসি তো ৭ গোলই ছিল। সো সেইটাও ওই জায়গাটাতে হতে পারে এবং ফ্রান্স এর পরের অংশটা মোটামুটি কমফোর্টেবলি তারা খেলেছে এবং প্যারাগুয়ে তাদেরকে যথেষ্ট প্যারা দিল। মানে গোলটা না হচ্ছে গিয়ে যে খায়নি সেই দিক থেকে। কিন্তু আমার কাছে সত্যিকার অর্থে কোনো সময় আমার মনে হয়নি যেমন আর্জেন্টিনার খেলা যেমন একটা টেনশন ছিল, কাবো ভের্দের খেলাটাতে যেমন একটা পেনিট্রেশন ছিল। যেকোনো মুহূর্তে তারা গোল দিয়ে দিতে পারে এবং ২ বার তারা গোল শোধ করেছেও। এবং তারপরেও গিয়েও যে থার্ড গোলটাও যখন আর্জেন্টিনা দিয়েছে তখনও মনে হচ্ছিল যে না তারা এই টাই ব্রেকারের আগে জিততে পারে কি পারে না। এরপরেও তারা চান্স কনসিড করেছে। ফ্রান্স প্যারাগুয়ের এই ম্যাচটাতে ওই রকম টেনশনটা আসলে সেন্স করা যায়নি। অন্ততপক্ষে এক ধরনের একটা কামনেস আছে এবং মনে হয়েছিল যে ফ্রান্স তারাও নিজেদের সামর্থ্যের উপর আস্থা পান এবং তারা জানে যে তারা উইনিং গোলটা আদায় করে নিতে পারবে এবং সেই গোলটা তারা আদায় করে নিয়েছে। চোখ ধাঁধানো পারফরমেন্স না, মন ভোলানো পারফরমেন্স না, দুর্দান্ত সুন্দর পারফরমেন্স না, কিন্তু প্রফেশনাল পারফরমেন্স। ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচেই যে অসাধারণ ফুটবল খেলেই জিততে হয় শিরোপা জয়ের জন্য, বিষয়টা কিন্তু সেরকম নয়। ফলে ফ্রান্স আজকে একটা ওই রকম ম্যাচটাই জিতলো যেইটা তাদেরকে ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপের আরও একটা হার্ডল পার করিয়ে দিল। এখন ফ্রান্স এই নিয়ে টানা ৪র্থ বিশ্বকাপের অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যা গেল এবং নিশ্চিতভাবে এই ফ্রান্স তো আর শুধু কোয়ার্টার ফাইনালে আটকে থাকতে চাবে না। গত ২টা বিশ্বকাপে যারা ফাইনাল খেলেছে, ইনফ্যাক্ট ২০১৮-তে চ্যাম্পিয়ন হয়েছে, ২০২২-এ তারা রানার্স আপ হয়েছে, এইবারও তাদের টার্গেট ওই রকমই। এই ম্যাচের পরেও তারা এখন আরেকটা ধাপ পেরিয়ে গেল। রাউন্ড অফ 32 রাউন্ড অফ 16 এর পর এখন তারা কোয়ার্টার ফাইনালে উঠে গেল। ফ্রান্স ভার্সেস মরক্কো সেই কোয়ার্টার ফাইনালটা ইন্টারেস্টিং একটা ম্যাচ তো হবেই। ২০২২-এর সেমিফাইনালের রিপিট এবং আমি নিশ্চিত যে ফ্রান্স আজকে যেই ফুটবলটা খেলেছে প্যারাগুয়ের বিপক্ষে, মরক্কোর বিপক্ষে, সেই ফুটবলের জায়গাটাতে আরও অনেক উন্নতি, আরও একটা অন্যরকম ফ্রান্সকে আমরা দেখতেই পাবো। কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে, ডিজায়ার ডুয়ে, ব্রাডলি বারকোলা, মাইকেল ওলিসেদের যে ফ্রান্স, তাদের বিশ্বকাপের জয়যাত্রাটা অব্যাহত রয়েছে শিরোপায় চোখ রেখেই।